প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপারে আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2। আমার এই দ্বিতীয় চ্যাপ্টারে আছে প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস এন্ড ইনটেনজিবল অ্যাসেটস। এটা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস। প্লান্ট অ্যাসেটস, প্লান্ট সম্পত্তি, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, ইনটেনজিবল অ্যাসেটস, অস্পর্শনীয় সম্পদ। আমরা প্লান্ট অ্যাসেটস নিয়ে একটু আলোচনা করি। প্লান্ট অ্যাসেট, প্লান্ট সম্পত্তি, এর আরেকটা নাম হলো ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কি? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সম্পত্তির প্রয়োজন হয়। প্রকৃতি অনুসারে সম্পত্তি 4 ধরনের হয়: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ, অসমন্বিত ব্যয়। তার মধ্যে এক ধরন হলো প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট যে সম্পত্তি আয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়ার জন্য ক্রয় করা হয় বা সংগ্রহ করা হয় বা উৎপাদন করা হয়, ওই ধরনের সম্পদকে প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট বলে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, সুনাম ইত্যাদি। প্লান্ট অ্যাসেট আবার 2 ধরনের হয়: দৃশ্যমানতার ভিত্তিতে প্লান্ট অ্যাসেট দৃশ্যমানতার ভিত্তিতে 2 ধরনের হয়: ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, ইনটেনজিবল ফিক্সড অ্যাসেট। দৃশ্যমান স্থায়ী সম্পদ, যে সম্পদের বাস্তব অস্তিত্ব আছে, যে সম্পদকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাকে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ বলে, দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা ইত্যাদি। ইনটেনজিবল ফিক্সড অ্যাসেট যে সম্পদের বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে ভূমিকা রাখে, অবদান রাখে, তাকে ইনটেনজিবল ফিক্সড অ্যাসেট বলে বা ইনটেনজিবল অ্যাসেট বলে। যেমন সুনাম, গ্রন্থসত্ব, ট্রেডমার্ক ইত্যাদি, এদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এরা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে অবদান রাখে। এরপরে আসি আমরা ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, তেলের খনি, কয়লার খনি ইত্যাদি
ন্যাচারাল রিসোর্সেস। তাহলে আমরা তিনটা সম্পদ পেলাম: প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস, ট্যানজিবল অ্যাসেটস। ট্যানজিবল মানে ইনট্যানজিবল অ্যাসেটস, অর্থাৎ এই ইনট্যানজিবল অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেট। যে স্থায়ী সম্পদ বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ব্যবসার মুনাফা অর্জনে ভূমিকা রাখে, তাকে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট বা ইনট্যানজিবল অ্যাসেট বলে। এবার আমরা আসি ভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তির মূল্যায়ন। হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্যনীতি অনুসারে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে দেখাইতে হয়। স্থায়ী সম্পদের চালান মূল্যের সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং একে ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হল স্থায়ী সম্পদের ক্রয় মূল্য। যেমন কারখানা যন্ত্রপাতির ক্রয় মূল্য বলতে কারখানা যন্ত্রপাতির চালান মূল্য, তার সাথে বহন খরচ এবং সংস্থাপন ব্যয় যোগ করলে আমরা পাবো কি স্থায়ী সম্পদের ক্রয় মূল্য। এরপর আমরা আসি ডেপ্রিসিয়েশন বা অপচয়। ডেপ্রিসিয়েশন কি? স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়। স্থায়ী সম্পদ সময় অতিবাহিত হওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়। স্থায়ী সম্পদ ক্রমাগত উত্তোলনের ফলে ক্ষয়প্রাপ্ত হয়। স্থায়ী সম্পদে যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পায়। এই হ্রাসকৃত মূল্য হল ডেপ্রিসিয়েশন বা অপচয়। স্থায়ী সম্পদের ক্রয় মূল্য হতে ভগ্নাংশ মূল্য বাদ দিলে যে মূল্য থাকে তাকে আনুমানিক আয়স্কারের মধ্যে বন্টন করলে যে অর্থ পাওয়া যায়, যে মূল্য পাওয়া যায়, তাকে ডেপ্রিসিয়েশন বা অপচয় বলে। কজেস অফ ডেপ্রিসিয়েশন, অপচয়ের কারণ সমূহ। অপচয়ের কারণকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: আভ্যন্তরীণ কারণ, বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণ, বাহ্যিক কারণ। স্বাভাবিক এবং প্রকৃতিগতভাবে সম্পদের যে ক্ষয় হয় তাকে অপচয়ের অভ্যন্তরীণ কারণ বলে। স্বাভাবিক বা প্রকৃতিগত কারণ ছাড়া অন্যান্য যে কোনো কারণে সম্পদের যখন মূল্য হ্রাস পায় তখন তাকে বাহ্যিক কারণ বলে। যেমন সম্পদ ব্যবহারের কারণে ক্ষয়প্রাপ্ত হয়, আসবাবপত্র, কলকব্জা ইত্যাদি ব্যবহারের কারণে ক্ষমতা অর্থাৎ সম্পদের মূল্য হ্রাস পায় এবং অপচয় ধরতে হয়। সময় অতিবাহিত হওয়ার কারণে, যেমন গবাদি পশু ইত্যাদি, এটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কর্মক্ষম থাকে, নির্দিষ্ট বয়সের পরে এটা মূল্য আস্তে আস্তে কমে যায়। নিঃশেষকরণ, যেমন খনিজ সম্পদ ক্রমাগত উত্তোলনের ফলে আস্তে আস্তে খনিজ সম্পদ নিঃশেষ হয়ে যায় এবং মূল্য হ্রাস পায়। ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক ইত্যাদি নির্দিষ্ট সময়ের পরে এটা মূল্যহীন হয়ে পড়ে। দুর্ঘটনাবশত, বন্যা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদির কারণে সম্পত্তির মূল্য
হ্রাস পায়। তাহলে আমরা সম্পদ অপচয়ের কারণকে দুই ভাগে ভাগ করলাম, অভ্যন্তরীণ কারণ, বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণ কোনগুলি? ব্যবহারজনিত ক্ষয়, নিঃশেষ ক্ষয়, সময় অতিবাহিত ক্ষয়। বাহ্যিক কারণ কোনগুলি? সময়ের গতি, যেমন নিজের সম্পত্তি, কলকাতা ইত্যাদি সময় পরে মূল্যহীন হয়ে পড়ে, দুর্ঘটনাজনিত কারণ ইত্যাদি। এরপর আসি আমরা ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন। অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ। অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয়গুলি কি কি? অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয় মধ্যে প্রথমটা হলো সম্পত্তির ক্রয় মূল্য। অবচয় নির্ণয় করতে গেলে আমাকে সম্পত্তির ক্রয় মূল্য আগে জানতে হবে। সম্পদের ক্রয় মূল্য কোনটা? সম্পদের চালান মূল্যের সাথে এর আনুষঙ্গিক খরচ এবং একে ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয় সংযোজন করা হয়, এই মোট ব্যয়টাকে সম্পদের ক্রয় মূল্য বলে। আনুমানিক আবিষ্কার, অর্থাৎ একটা সম্পদ আনুমানিক কত বছর টিকবে তার একটা আনুমানিক সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ অথবা একটা সম্পদ কত কর্মঘণ্টা চলবে, কত একক উৎপাদন করবে, এটার ভিত্তিতে সম্পদের আনুমানিক আবিষ্কার নির্ধারণ করা হয়। ভগ্নাবশেষ মূল্য, নির্দিষ্ট সময় শেষে স্থায়ী সম্পদকে বিক্রি করে যে মূল্য পাওয়া যায় তাকে ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু বলে। অবচয়যোগ্য মূল্য, ডেপ্রিসিয়েবল ভ্যালু, সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় সেটা হলো অবচয়যোগ্য মূল্য বা ডেপ্রিসিয়েবল ভ্যালু। তাহলে আমরা অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয় চারটি: সম্পদের ক্রয় মূল্য নির্ধারণ, আনুমানিক আবিষ্কার নির্ণয়, ভগ্নাবশেষ মূল্য নির্ণয় এবং অবচয়যোগ্য মূল্য নির্ণয়। এরপরে আমরা আসি অবজেক্টস অফ ডেপ্রিসিয়েশন, অবচয়ের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। অবচয়ের প্রথম উদ্দেশ্য হল প্রকৃত লাভ লোকসান নির্ণয়ে অবচয় নির্ণয় করা অপরিহার্য। অবচয় যেহেতু অন্যান্য খরচের নিয়ে একটি খরচ, অবচয় যদি আমরা নির্ণয় না করি প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা সম্ভব হবে না। প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য অবচয় নির্ণয় করতে হয়। চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে সম্পদের ক্রয় মূল্য হতে অবচয় বাদ দিয়ে বাকি টাকাকে আর্থিক অবস্থা বিবরণীতে দেখাতে হয়। তাহলে অবচয় নির্ণয়ের মাধ্যমে আমরা
সঠিক বা প্রকৃত আর্থিক অবস্থা জানতে পারি। আইনি কাঠামো অর্থাৎ কোম্পানি আইনে লভ্যাংশ বন্টনের পূর্বে অবচয় ধার্য বাধ্যতামূলক করা গেছে। তারপর মূলধন সংরক্ষণ, অবচয় ধরলে মূলধন সংরক্ষিত হয়, অবচয় ধার্য না করলে মূলধনের একটি অংশ ব্যয়িত হওয়ার সম্ভাবনা থাকে। তাইলে আমরা এখন কি জানলাম? অবচয় ধার্যের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। এরপর আমরা জানব মেথডস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, অবচয় নির্ণয়ের পদ্ধতি। অবচয় নির্ণয়ের 5-6টি সর্বজন স্বীকৃত বহুল প্রচলিত পদ্ধতি আছে। তার মধ্যে মেথডস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, অবচয় নির্ণয় পদ্ধতি। একটা পদ্ধতি হলো স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। এটাকে অথবা স্থির কিস্তি পদ্ধতি, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। স্ট্রেট লাইন মেথড বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির মধ্যে আবার দুইটা আছে, একটা হলো প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, একটা হলো দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। সেটা আমরা অঙ্ক করতে গেলে আলোচনা করব। প্রোডাকশন মেথড বা উৎপাদন পদ্ধতি। সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তাহলে আমরা অবচয় নির্ণয়ের জনপ্রিয় বহুল প্রচলিত
চারটি পদ্ধতি এখানে লিখলাম। স্ট্রেট লাইন মেথড বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি আবার দুই প্রকার, প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, দুইটাই হয়। প্রোডাকশন মেথড, উৎপাদন পদ্ধতি, সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমরা প্লান্ট অ্যাসেট কি, ন্যাচারাল রিসোর্স কি, ইনটেনজিবল অ্যাসেট কি সম্পর্কে জানলাম, ভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট সম্পর্কে জানলাম, ডেপ্রিসিয়েশন সম্পর্কে জানলাম, কজেস অফ ডেপ্রিসিয়েশন সম্পর্কে জানলাম, ফ্যাক্টরস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন সম্পর্কে জানলাম, মেথডস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, অবচয় নির্ণয়ের চারটি পদ্ধতির আমরা নাম শিখলাম। আগামী ক্লাসে এই পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।